চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসবে 11 দল। বিকেলে সংবাদ সম্মেলনের পর জানা যাবে সিদ্ধান্ত। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ। তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন প্রার্থীদের। প্রার্থিতা নিয়ে চতুর্থ দিনের আপিল শুনানিতে 53 আবেদন মঞ্জুর। দ্বৈত নাগরিকত্ব আইন পুনর্বিবেচনার তাগিদ বিএনপির। এবং ইরানে সরকার বিরোধী বিক্ষোভে 2000-এর অধিক মানুষ নিহত বলছে রয়টার্স। তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইইউ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ যৌথ সংবাদ সম্মেলন করতে যাচ্ছে 11 দল। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করে আজ দুপুরে 11 দলের শীর্ষ নেতারা যৌথ বৈঠকে বসবেন। ওই বৈঠকেই আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বিকেল বা সন্ধ্যার দিকে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সংবাদ সম্মেলন থেকেই কোন দল কতটি আসনের সমঝোতায় পৌঁছেছে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার উচ্চশিক্ষা বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতিতে এই অঞ্চলের সম্ভাবনা অনেক সময় কাজে লাগানো যাচ্ছে না। তরুণদের নেতৃত্বের মাধ্যমেই এই অবস্থার উত্তরণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন আফরিন পপি। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী আঞ্চলিক সম্মেলন বসে ঢাকার একটি অভিজাত হোটেলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কেবল চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হচ্ছে, যদিও উদ্যোক্তা হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয়। Our education system is job-oriented education. In the back of our mind that everything we do, we think if you go through this, if a student goes through this courses, they'll be good enough to take a job. Tell young people you're not job seekers, you're job creators. You're agents of change. You create things the way you imagine. আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Now is election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. তরুণদের রাজনৈতিক দল রয়েছে উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তাদের অনেকেই ভোটে জিতে আসবেন। Now they are on the street and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. Tell us, the community of educators, what education is all about. আফরিন পপি, মোহনা সংবাদ। What the university ভোটের প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ জেলা। বরাবরই এ জেলার রাজনীতির উত্তাপ ছড়িয়েছে জাতীয় পর্যায়ে। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠে কাঁপাচ্ছেন বিএনপি, জামাত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। এ নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ৪,৩63.48 বর্গ কিলোমিটার আয়তনের সীমান্ত ঘেঁষা ময়মনসিংহ জেলায় রয়েছে 11টি সংসদীয় আসন। জেলায় এবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন 94 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে নির্বাচনে লড়ছেন 65 জন প্রার্থী। কৃষি নির্ভর ময়মনসিংহকে বলা হয় রাজনীতির উর্বর ভূমি।
ময়মনসিংহে এবার ভোটের মূল লড়াই হবে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে। তবে বেশ কিছু আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী থাকায় নির্বাচনী ফলাফলে আসতে পারে নতুন চমক। নারী উদ্যোক্তা বান্ধব সরকার চাই। আমরা নারীরা যারা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা যেন সরকারের সহযোগিতায় আরো বেশি এগিয়ে যেতে পারি। যে দেশের ভালোবাসে, যারা দেশ ঠিক মতো চালাইতে পারবো তারই ভোট দিব। স্বাধীনতার ৫৫ বছরেও ময়মনসিংহে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মনে করেন তরুণ প্রজন্ম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত, আইনশৃঙ্খলার উন্নতি ও মাদক নিয়ন্ত্রণ সহ কাঙ্ক্ষিত উন্নয়নের দাবি ময়মনসিংহবাসীর। এ লক্ষ্যে যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। পরিবেশ বালা আছে, আমরা যাকে বালা মনে করি তারই দেন। দেশের যারা উন্নয়ন করতে পারে হেরারের দেন। তরুণ প্রজন্মেরও আহ্বান, দল ও প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার। ২৬-এর যেই নির্বাচন, সেই নির্বাচনে একজন যোগ্য এবং সৎ মানুষকেই আমরা সংসদে দেখতে চাই, যারা এই দেশের মানুষের জন্য এবং দেশের কল্যাণে আইন তৈরি করবে। অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নগুলো করার সাথে সাথে যাতে শিক্ষা সংস্কৃতির একটা ব্যাপক আলোড়ন এই বিভাগে হয়, সেই প্রত্যাশাটুকু আমরা জনপ্রতিনিধিদের কাছে রাখতে চাই। আর ব্যবসা বান্ধব সরকার চাইলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পরিচালক। আগামী যে সরকারি আসুক সেটি যেন আমাদের ব্যবসায়ী বান্ধব সরকার হয়, আমরা যেন অবাধে ব্যবসা করতে পারি। আমরা চাইব এই নতুন সরকার যেন আমাদের ব্যবসায়ীদের দিকে তাকায়, ব্যাংকিং ইন্টারেস্ট যেন সিঙ্গেল ডিজিটে হয়। আচরণবিধি মেনে জেলার ১১ আসনেই কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচনের প্রত্যাশাও জানান তারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো দৃষ্টিই ছিল না। আমরা এই ভঙ্গুর রাষ্ট্রকে, আমার এই প্রিয় এলাকাকে সমৃদ্ধশালী এবং স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমি আশাবাদী। আমরা মনে করি বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আমাদের দরকার। প্রশাসন সেই বিষয়টা তারা নিশ্চিত করবে বলে আমরা মনে করি। আমাদের অঙ্গীকার হচ্ছে ৭১-এর চেতনায় একটা বাংলাদেশকে, যে ২৪-এর যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করা। আমরা সম্প্রীতির একটা বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি। পূর্বের সার্বিক উন্নয়নে আমরা ভূমিকা রাখার চেষ্টা করব, বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। ৬০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত ময়মনসিংহের ১১ আসনে এবার ভোটার ৪৭,১৩,৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,৭৫,৭৩২ জন এবং মহিলা ভোটার ২৩,৩৭,৮৫২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন ৩৮ জন। আফরিন পপি, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আবেদনের বিপরীতে ৫৩টি মঞ্জুর করেছে ইসি। এদিন ঋণ খেলাপির অভিযোগে যশোর ৪ আসনের বিএনপি প্রার্থীর আপিল নামঞ্জুর হয়। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবির ৮ প্রার্থী। এছাড়া জামায়াতের ৩ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন প্রার্থী। নামঞ্জুর হয়েছে ১৭টি আবেদন। ৭০টি শুনানির বিপরীতে প্রার্থীতে ফিরে পাওয়ার তালিকায় আছেন জামায়াতের ৩, সিপিবির ৮ প্রার্থী। ছেলের স্বতন্ত্র প্রার্থিতা টিকে গেলেও নামঞ্জুর হয়েছে যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের আবেদন। একটা কোম্পানিতে শুধু ফিলান্থ্রপিক্যাল কাজে একটা সিগনেচার করেছিলাম মাত্র। যাই হোক, সেটা ওভারকাম হয়ে গেছে। আমাদের মাননীয় নির্বাচন কমিশন ওনারা বুঝতে পেরেছেন এবং আমার মনোনয়ন পত্র বৈধ বলে তারা ঘোষণা দিয়েছেন। কমিশনের কাছে যে আপিল করেছিলাম সেই আপিল আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আমরা বাংলাদেশের এই দুর্বৃত্তায় যে রাজনীতি তার বিপরীতে আমরা আশা করি আমাদের যে কমিউনিস্ট পার্টি, আমাদের বাম গণতান্ত্রিক ফ্রন্ট, আমাদের যুক্ত ফ্রন্ট আগামী নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনার জন্য স্ব এলাকায় কাজ করব। ৫ই আগস্ট পর্যন্ত এই সময়ে বিভিন্ন টকশোতে এই আন্দোলনের পক্ষে অত্যন্ত সরব ভূমিকা আমি রেখেছিলাম, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলাম। এই আন্দোলনের পক্ষে জিএম কাদের সংসদে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। এদিকে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর আবেদন নামঞ্জুর হয়েছে। কিছু প্রার্থীর
দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি যে দেশের সংবিধানে যেখানে বলা আছে যে কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলেই তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন। গণভোটে বিএনপির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম খান। সরকারের তরফ থেকেও প্রচারণা চলছে, সেটা যদি অন্যায় না হয় অন্য কারো বললে অন্যায় হবে কেন? MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। পঞ্চগড়, রাজশাহী ও রংপুর বিভাগের মতো জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে এবং চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়ছে শিশু, নারী ও বয়স্করা। সর্দি, কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। অস্বাভাবিক এ শীতে ফসলের ক্ষতিতে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে কৃষকদের কপালে। তাছাড়া ঘন কুয়াশা আর হিমেল বাতাসের চরম বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী ডলার। জামিল, শীতে জনজীবন কেমন দেখছেন আমাদের জানাবেন। পঞ্চগড়ের গত 5 দিন থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং এটি চলমান আছে এবং বর্তমান যে পরিস্থিতি আপনাকে আমি বলি যে গতকালের যে তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি এবং সর্বোচ্চ যে দিনের যে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকাল 6টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং এই শীত, এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে আপনার যে সব থেকে বিপাকে পড়তে হয় নিম্ন আয়ের তৃণমূল মানুষগুলি, যাদেরকে ঘর থেকে বের হয়ে প্রতিদিন কাজের মধ্যে যেতে হয় এবং দৈনন্দিন কাজ করতে হয়। পাশাপাশি এই বলে রাখি আপনাকে যে আজকে পৌষের শেষ দিন এবং আগামীকালকে মাঘ মাস পড়বে এবং মাঘ মাস পড়লেই কিন্তু এই অঞ্চলের একটি বেশি কথা আছে যে মাঘের জারি কিন্তু বাকি রাখে। তো এই আপনার যে মূলত যে পঞ্চগড়ের যে শীত পরিস্থিতি বাড়ার কারণে সব থেকে বিপাকে পড়ে যায় আপনার যে নিম্ন আয়ের তৃণমূল মানুষগুলি, যারা ঘর থেকে বের হয়ে প্রতিদিন কাজে যেতে হয়। বিশেষ করে বলি আপনাকে যে পাথর শ্রমিক, যারা নদীতে নামে পাথর বালি তুলতে হয় এবং পাশাপাশি চা শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক। এবং আমি আপনাকে বলি যে এই শীত বাড়ার কারণে কিন্তু সব থেকে যে পঞ্চগড়ে যে আধুনিক সদর হাসপাতালে গিয়ে আমি দেখতে পাই, তো সেখানে অস্ত্র ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে এবং ডাক্তাররা তাদেরকে যত্নশীল হওয়ার জন্য তাদের প্রতি এবং পাশাপাশি বলি যে এই অঞ্চলে শীত বাড়ার কারণে সব থেকে দুর্ভোগ পোহাতে হয় সবাইকে এবং এই ছিল শীত নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জামিল। দিনাজপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, টানা শৈত্যপ্রবাহের পর দিনাজপুরের জনজীবন শীতের কেমন প্রভাব দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে কিন্তু কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলছিল। এই গতকাল ছিল কিন্তু তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রাটি বেড়ে কিন্তু এখন হয়ে গেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তো আমি আপনাকে যেটুকু জানিয়ে রাখি, এই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু সাধারণ যে খেটে খাওয়া মানুষ তাদের জন্য কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ত তারা হচ্ছেন। তারা কিন্তু সঠিক সময় কাজে বের হতে পারছেন না। আর কৃষকদের কাছে আমি একটু তথ্য নিয়েছিলাম, কৃষকরাও কিন্তু যেহেতু এখন সামনে ধান লাগানোর ব্যবস্থা কি করবে, তারাও কিন্তু সঠিক সময় কিন্তু পরিচিত করতে পারছেন না। তো আমি শুধুমাত্র শৈত্যপ্রবাহের কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে। তো আমি হাসপাতালে কিন্তু খোঁজ নিয়ে দেখেছি যে এখনো কিন্তু বয়স্ক এবং শিশুরা কিন্তু ভর্তি হচ্ছেন। শুধুমাত্র শিশুদের যে সমস্যাটি হচ্ছে জ্বর, সর্দি, নিউমোনিয়া, কাশ, এই কয়েকটি সমস্যার কারণে কিন্তু শিশুরা কিন্তু বেশি সমস্যায় ভুগছেন। তো আমি আমার পক্ষ থেকে আমি যেটুকু শুনেছি যে
এখন পর্যন্ত কিন্তু তারা শীতার্থ দরিদ্র মানুষ যারা আছেন, রেল স্টেশনে ফুটপাতে যারা আছেন ঘুমাচ্ছেন, তাদেরকে কিন্তু শীতবস্ত্র বিতরণ কিন্তু করা হচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু আমি লক্ষ্য করছি যে দিনাজপুরে 13টি উপজেলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তো এই ছিল আমার। সুবল, ধন্যবাদ আপনাকে। পাবনার সাথিয়ার কাশীনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাজারের ব্যবসায়ীরাও একে ময়লা ফেলার ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করছে। এমনকি স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেই গড়ে তোলা হয়েছে হরিজন সম্প্রদায়ের অবৈধ আবাসস্থল। এমন পরিস্থিতিতে এলাকার চিকিৎসা সেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। প্রতিষ্ঠানটির বাউন্ডারি দেয়াল উঁচু করলেই এ সমস্যার সমাধান হবে বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসাইনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। দখল, দূষণ আর দেখভালের অভাবে ময়লার বাগারে পরিণত হয়েছে পাবনার সাথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। প্রায় 40 বছর আগে স্থাপিত প্রতিষ্ঠানটি অবৈধ দখল ও নোংরা পরিবেশের কারণে চিকিৎসা সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে। এক পর্যায়ে এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে পাশের একটি নতুন ভবন নির্মাণ করা হয়। বর্তমানে সেই ভবনেই সীমিত পরিসরে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। দখল ও দূষণে পরিবেশ নষ্ট হওয়ায় সেবা প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। সম্পূর্ণ গাদি করে, আমি তো মাঝে মাঝে পুরা লাই। এই ময়লাগুলিতে গন্ধ ছড়ায় এবং অসুখ বিসুখও ছড়ায়। এখানে কোনো কেউ চিকিৎসা পাচ্ছে না। এখানে হাসপাতালের মধ্যে বাড়ি ঘর তৈরি করা হয়েছে। এই পরি আছে তো দেয়ার লোক নাই, যার যা বলে করতেছে। 2টার পরে গেট তালা মারি, তাও নিজ দিয়ে ঢুকে প্রসাব করে, ওখানে যায় প্রসাব করে, আবার ময়লা নিয়ে ফেলায়। আমরা তো প্রশাসনের লোক না, আমরা তো এভাবে কিছু বলতে পারি না, কিন্তু যারা এখানে কর্মস্থলে আছে ওনারা কোনো উদ্যোগ নেয় না। বাউন্ডারি দেয়াল উঁচুকরণের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করলে এর প্রতিকার মিলবে বলে আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বাউন্ডারি উঁচুকরণের ইমার্জেন্সি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এটা এসিডি কে লিখেছি এবং রেসপন্স করছে। আজকে ভিজিটে আসা কথা, ভিজিট এসে ওটা দেখে হয়তো প্ল্যান করবে। কর্তৃপক্ষের সহযোগিতায় উপস্বাস্থ্য কেন্দ্রটির যথাযথ ব্যবহার ও চিকিৎসা সেবা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা, সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় গরিব, অসহায় ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার টাউন হল খাল দখল ও দূষণমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন। খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক প্রকাশ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে গণভোট 2026-এর প্রচার প্রচারণা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে বিভিন্ন হাউজিং প্রকল্পে ও হাটবাজারে সিসি ক্যামেরা স্থাপন সহ লাইটিং করার বিষয়ে হাউজিং প্রকল্পের মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজিডিসিএল এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর শহর ও পূর্ব ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। কুমিল্লার দাউদকান্দিতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুরের সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর ডোমারের জোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে জনগণকে গণভোট ও ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে আয়োজিত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না। ইরানে বিক্ষোভে নিহত 2000। দৈনিক ইত্তেফাক। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাত করা হয়েছে বলেছেন বিএনপি। ইরানে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে, নিহত বেড়ে 3000। সমকাল। 16 মাসে 113 মাজারে হামলা, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিকল্প প্রার্থী নিয়ে বিএনপি সিদ্ধান্ত শিগগিরই, 3 আসনে প্রার্থী বদল হতে পারে। বাংলাদেশ প্রতিদিন। সৃজনশীলতাকে দমন করছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, বলেছেন প্রধান উপদেষ্টা। গৃহঋণ বদলে দিতে পারে দেশের অর্থনীতি। যুগান্তর। ভোটারদের মন জয়ে ইশতেহার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা এখন ক্রিকেটে। দ্য ডেইলি স্টার। বিসিবি আনমুভড ইন আইসিসি ভিডিও কনফারেন্স। 11 পার্টি প্ল্যান্স কন্টিনজেন্সি। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসবে 11 দল। বিকেলে সংবাদ সম্মেলনের পর জানা যাবে সিদ্ধান্ত। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম ময়মনসিংহ। তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন প্রার্থীদের। প্রার্থিতা নিয়ে চতুর্থ দিনের আপিল শুনানিতে 53 আবেদন মঞ্জুর। দ্বৈত নাগরিকত্ব আইন পুনর্বিবেচনার তাগিদ বিএনপির। এবং ইরানে সরকার বিরোধী বিক্ষোভে 2000-এর অধিক মানুষ নিহত, বলছে রয়টার্স। তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ইইউ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।